রাষ্ট্রপতি হয়েও বেচারা মহা বিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোনো রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আইনে বলা আছে যে অধিবেশন ডাকতে পারবে সেই সংখ্যা হবে ৬০ জন, কোরাম হবে ৬০ জন। অধিবেশনটা ডাকবে কে এটা বলা নাই, কিন্তু আইনে বলা আছে যে অধিবেশনের স্পিকার হবে না। তো কারণ এখানে তো যেহেতু আলাদা অংশ নেয় নাই, এখন তো স্পিকার নাই, কিন্তু স্পিকার না হলে কিভাবে সমাধান হবে এখানে বলা আছে। স্পিকার যদি না থাকে তাহলে এই ৭৮ জনের ভিতরে বয়োজ্যেষ্ঠ একজন সদস্য সংখ্যাগরিষ্ঠের সম্মতিক্রমে ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। তাহলে এখন আমি এখানে আক্তার আছেন, আরো আমাদের দলীয় যারা আছেন তাদেরকে আমরা অ্যাডভাইস করব। আমি তো বয়োজ্যেষ্ঠ না, বয়োজ্যেষ্ঠ না, কিন্তু মেম্বার আছেন যারা নাকি সংবিধান সংস্কার সভার ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, এরকম একজন আছে। তো তাদের দায়িত্ব হবে এখন তাড়াতাড়ি একটা মিটিং করা, সকলে বসে মিটিং করে, এবং এই মিটিংটা ডাকতে হবে কতদিনের মধ্যে? সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে এখন প্রশ্ন আসছে, এটা আগেরটা ওই সংসদের অধিবেশন আহ্বান করেছেন মহামান্য রাষ্ট্রপতি, এখানে কে করবেন? নিশ্চয়ই তিনি করবেন না। হি ইজ ইন ভেরি এম্বারাসিং সিচুয়েশন। রাষ্ট্রপতি হয়েও বেচারা মহা বিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোনো রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপি কে এম্বারাসড হয় না? একটু আগেই দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন নাই। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন, সুতরাং সালাম নেওয়াটা, পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক হয় নাই। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি দেখলাম ভেরি হ্যাপি। তো এম্বারাসড হলে হ্যাপি হয়, এটা বিএনপি কে না দেখলে এরকম আজব চিজ জগতে আর আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। কেমন আজব চিজ, এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার দেখি বক্তব্য দিচ্ছে ওনাকে রাখতে হবে কেন? কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়নি। তো মেয়াদ তো শেষ হবে ২৮ সালের এপ্রিলের কত তারিখ দেখলাম। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবেন। যাক, ওনাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কি এর মধ্যে? আমি মনে করি বিপ্লবী আক্তাররা এখানে আসে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী ১২ তারিখের আশেপাশেই, ১৩ তারিখেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। সেখানে তারা একটা জিনিস করতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন না, কারণ আইনে বলা আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবেন, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছেন। তো বাকি যে ২০০ কত জন তো শপথ নেয় নাই, ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলো এই ৭৮ জন। তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের, অর্থাৎ ৭৮ জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে, এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত গৃহীত হইবে। সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারের বিষয় আছে এগুলোতে ওই সকলের উপস্থিতির কোনো প্রয়োজনই নেই, উপস্থিতদের অধিকাংশ হইতে হবে। অর্থাৎ ৬০ জন উপস্থিত হইলে কোরাম হয়, তার অধিকাংশ কত হয়? ৩১ জন। ৩১ জন একমত হলে আইন পাশ করতে পারবে। ফলে আমি, যেহেতু সংসদ সদস্য একজন আছেন, আমাদেরও সংসদ সদস্যরা আছেন, তাদেরকে আমরা বলেছি এই কথা যে একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি। রাষ্ট্রপতি আহ্বান করবে না, কিন্তু সদস্যদের মধ্য থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবে, করে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে। এটিকে ২ ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। ৮৪-র ভিতরে ৪৭টা ছিল সংবিধান সংক্রান্ত, বাকিগুলো তো সংবিধান সংক্রান্ত না। সুতরাং এগুলো করতে কোনো আইনগত বাধা নাই।